নমস্কার, আমার নাম সৌরভ মুখার্জি। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা যে জিনিসটা প্রেজেন্ট করব সেটা হচ্ছে দ্য ইনকোয়ারি ট্রেনিং মডেল, আইটিএম। এটা কি আমরা দেখে নিই একটু। প্রথমেই যে স্লাইডে আসছি, প্রথমেই আমি বলতে চাই যে হোয়াট ইজ দ্য ইনকোয়ারি ট্রেনিং মডেল, আইটিএম কি। আইটিএমের যেটা অরিজিন ছিল সেটা আইটিএম অ্যাকচুয়ালি ডেভেলপড হয়েছিল রিচার্ড সাচম্যানের দ্বারা 1960s-এ, এবং এটা পুরোপুরি বেসড ছিল সায়েন্টিফিক মেথড, সায়েন্টিফিক প্রিন্সিপালস, এবং সায়েন্টিস্টরা কীভাবে কাজ করে, সায়েন্টিস্টদের কাজ করার পদ্ধতি কী, সেই মতো করে পড়াশোনাটাকে দেখার জন্য, স্টাডিকে দেখার জন্য, যেটাতে অনেক কিছু কম্পোনেন্টস ছিল। আমি পরের স্লাইডে সব আলোচনা করছি। ডেটা কালেকশনের প্রসিডিওর ছিল, অনেক থিওরি বিল্ডিংয়ের ব্যাপার ছিল সেখানে, সেটা আমরা দেখছি। নেক্সট স্লাইডে আসি যে মেন 5টা কী কাজ ফ্রেমওয়ার্কের ওপর এই আইটিএম বেসড। প্রথমে আসি প্রবলেম প্রেজেন্টেশন। যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের কনসেপ্ট বোঝানো যদি একটা প্রবলেমের মধ্যে দিয়ে স্টুডেন্টসদেরকে বলা হয়, তাহলে তারা সেটার সলভ খুঁজে পাওয়ার আলাদা আলাদাভাবে তাদের ক্যাপাবিলিটি অনুসারে চেষ্টা করবে। এই প্রবলেম প্রেজেন্টেশন একটা ফ্রেমওয়ার্ক, প্রথম ফ্রেমওয়ার্ক ছিল আইটিএমের। দ্বিতীয় হচ্ছে ডেটা গ্যাদারিং। ডেটা আমাদেরকে যে কোনো প্রবলেমের উপর যে ডেটা হয় সেটা আগে গ্যাদার করতে হবে, ডেটাটাকে ভালোভাবে অর্গানাইজ করতে হবে। থার্ড যে পয়েন্টটা, ডেটাটাকে শুধু কালেক্ট করলেই হবে না, সেটাকে স্টেপ ওয়াইজ অর্গানাইজ করা, সেইটার উপর বেস করে কিছু একটা থিওরি ফর্মুলেশন করা। থিওরিটা কি বেস্ট হবে সেটা ডেটার ওপর নির্ভর করবে পুরোপুরি, এবং সেটার যেন একটা রিফ্লেকশন থাকে, মানে ওই যে ইনকোয়ারি প্রসেসটা আছে বা যে লার্নিং আউটকামসগুলো ওখান থেকে আমরা পাবো, সেটা নিশ্চয়ই স্টুডেন্টদের স্টাডির উপরে রিফ্লেক্ট করতে হবে। এই 5টে ফ্রেমওয়ার্কের ওপরে দাঁড়িয়েছিল আমাদের ইনকোয়ারি ট্রেনিং মডেল। নেক্সট স্লাইডে যদি আসি যে এটাতে চেঞ্জ কী করেছিল শিফট, যে একটা আমাদের যে ওল্ড ট্রেডিশনাল মেথড বা বলতে পারি ট্রেডিশনাল টিচার সেন্টার্ড মেথড আর এই ইনকোয়ারি বেসড স্টুডেন্ট সেন্টার্ড মেথডে কী আলাদা প্যারাডাইমটাকে চেঞ্জ করেছিল। প্রথমত আসি টিচার সেন্টার্ড মেথডের কথায়। সেখানে কী ছিল, টিচার ডেলিভার্স ইনফরমেশন অ্যান্ড স্টুডেন্টস রিসিভ প্যাসিভলি। টিচার কিছু একটা কনসেপ্ট বা ফ্যাক্ট বলবে, সেটা স্টুডেন্টরা শুনবে। আগেকার যুগে আরও যদি দেখি, আমরা যেটা বলতাম যে বেদকে শ্রুতি বলা হয়, বেদকে শুনে শুনে মনে রাখতে হয়, ওই জিনিসটাই কিছুটা আমরা ট্রেডিশনাল মেথডে দেখতে পাই, যে টিচার বলেন, স্টুডেন্ট সেটা শোনে এবং মেমোরাইজ করার চেষ্টা করে। মেমোরাইজের ফোকাসটাকে বেশিভাবে দেয় রাদার দেন ওই জিনিসটাকে ইভ্যালুয়েট করার উপরে। এবং কোশ্চেনিং যে স্টুডেন্টদের থাকে সেটা একটা লিমিটেড থাকে, কিছু সব কোশ্চেনই একসেপ্ট করা হয় না, লিমিটেড কিছু কোশ্চেন থাকে, সেইগুলোই একসেপ্ট করা হয়। অন্যদিকে যদি ইনকোয়ারি বেসড আমরা আইটিএমের কোথায় যাই, সেখানে কিন্তু স্টুডেন্টস কনস্ট্রাক্ট নলেজ, সেখানে কোনো নলেজ প্যাসিভলি দেওয়া হচ্ছে না, তারা নিজেরা সেটাতে ইনকোয়ারি করছে এবং নিজেরা তৈরি করছে কোথাও না কোথাও জ্ঞানটাকে। আচ্ছা, এখানে ইনভেস্টিগেশন আর ডিসকভারির একটা জায়গা থাকে এবং অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেট করতে হয় আইটিএমে, বা করা হয় আইটিএম পদ্ধতি অনুসরণ করে পড়ানোর ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার যে ব্যাপারটা আছে, মানে সেটাতে অনেক বেশি এমফাসাইজ করা হয় যে আমরা কি বুঝলাম এটার থেকে, আমরা এই কন্টেন্টটা থেকে কী শিখলাম। এবং কোশ্চেনিং কিন্তু কোনো লিমিটেশন নেই এখানে। এখানে কোশ্চেনিং হতে পারে যে কোনো বিষয়ে, যে কোনো জায়গায় কোশ্চেনিং হতে পারে, এবং সেইটাতে এনকারেজমেন্টেও থাকবে আইটিএমের ক্ষেত্রে। চলে আসি নেক্সট স্লাইডে। ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল যেগুলো আমাদের আছে, যেমন যদি বলি একটা সায়েন্টিস্ট যখন কিছু একটা এক্সপেরিমেন্ট করে, তার ওপর কিছুগুলো হাইপোথিসিস এসে দাঁড়িয়ে থাকে। এক হাইপোথিসিস থাকে যে সে কি দেখছে, কি অবজার্ভ করছে। নেক্সট থাকে সেই অবজারভেশনটার ওপরে সে কিছু একটা হাইপোথিসিস পাবলিশ করে, এবং তারপরে সেই যদি প্রপার এভিডেন্স পায় তারপরেই কিছু একটা থিওরি দেওয়া হয়। এইখানেও ঠিক সেই রকমইভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটাকে ডেভেলপ করার কথা বলা হয়েছে। এখানে অবজার্ভ করবে তারা স্টুডেন্টরা, তার থেকে তারা নিজের নিজের ডিফারেন্সিয়েট হাইপোথিসিস করবে। যেমন যদি একটা এক্সাম্পল দিই, যেমন যদি বলি আমরা যে গাছ বড় হয় এবং গাছে ফুল হয়। আচ্ছা ঠিক আছে, সেটা ন্যাচারাল ফেনোমেনা, আমরা দেখছি, কিন্তু সেটা কেন হয়, গাছে ফুল কেন হচ্ছে, বা গাছে কেন ফুল, গাছে মানে গাছটা কেন বড় হচ্ছে, হোয়াই ট্রিজ গ্রো অর ট্রিজ আর ফ্লাওয়ার্স, আমরা সেক্ষেত্রে দেখব যে নানান ধরনের স্টুডেন্টের ইন্টারপ্রিটেশন আলাদা হবে সেখানে, এবং সেখানে আমাদের সব ইন্টারপ্রিটেশনগুলোকে ধরতে হবে। ধরে নিয়ে তাদের যে ওয়েটা সেটা বুঝে নিয়ে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ডেভেলপমেন্টটা হবে, এবং সেটা আইটিএমে প্রচুর ভালোভাবে ইনকর্পোরেট করা যায় স্টুডেন্টদের উপরে।
আচ্ছা, নেক্সট স্লাইডে চলে আসি যে স্টুডেন্ট যে এঙ্গেজমেন্ট আছে, এখানে কি এঙ্গেজমেন্ট বাড়বে? হ্যাঁ, অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়বে। আমরা বুঝতেই পারছি যদি তারা ইনভেস্টিগেট করে কিছু একটা ব্যাপারে এবং তারা ডিসকভারির দিকে যায় সেখানে, তাহলে হ্যান্ডস অন প্র্যাকটিস থাকবে। হ্যান্ডস অন প্র্যাকটিস থাকলে স্টুডেন্টরা এনকারেজ হবে এঙ্গেজমেন্ট করার জন্য, পার্টিসিপেট করার জন্য। তাদের একটা পার্সোনাল ইনভেস্টমেন্ট থাকছে যে তাদের ব্রেন কীভাবে থিঙ্ক করছে সেই জিনিসটা তারা পুরোপুরি ইনকর্পোরেট করছে তার মধ্যে। কারণ নিশ্চয়ই এখানে একটা পার্সোনাল ইনভেস্টমেন্টের জায়গা আছে। ফিডব্যাক পেয়ে যাওয়া, কোনো একটা জিনিস যদি তারা ভুল করে তাহলে তার রেজাল্ট পাচ্ছে না, যদি তারা ঠিক করে তাহলে তারা রেজাল্ট পাচ্ছে। তাহলে ওই যে ফিডব্যাক, টিচারের ফিডব্যাকও দরকার নেই, তারা নিজের কাজের উপরে, নিজের রেজাল্টের উপরেই তার ফিডব্যাক পেয়ে যাবে যে তারা কী ধরনের কাজ করছে বা ঠিক করছে না কি ভুল করছে। রিটেনশন রেটও অনেক 85%-এর মধ্যে রিটেনশন রেট দেখা গেছে যে বেড়েছে। এঙ্গেজমেন্ট 73% বেড়েছে, একটা হিউজ নাম্বারে এঙ্গেজমেন্ট বেড়েছে এবং বাড়ারই কথা। যদি তারপরে স্লাইডে চলে যাই যে এটাতে এইগুলোতে চলে গেলো নলেজ বেসড। যদি আমরা বলি একটা পার্সোনাল বেসড যে ডেভেলপমেন্টটা হয় একটা স্টুডেন্টের, সেটা হচ্ছে তার কনফিডেন্স বিল্ড হয়, তার যে কোনো কাজের মধ্যে, যে কোনো পড়াশোনার মধ্যে ইন্ডিপেন্ডেন্স থাকে, যে কোনো ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট একটা বিহেভিয়ার রিফ্লেক্ট করে স্টুডেন্টদের মধ্যে। তারা যদি কোনো কিছু নিয়ে ভাবছে, থিঙ্ক করছে বা কোনো কিছু সলভ করছে, সেখানে তারা নিজেরাই ভাববে যে সলভ করে নেব, না পারলে আবার চেষ্টা করবো, ট্রায়াল অ্যান্ড এরর মেথডে তারা যাবে। কনফিডেন্স বিল্ড হবে এবং তাদের ইন্ডিপেন্ডেন্টলি ওই প্রবলেমটাকে সলভ করার চিন্তাধারা তাদের মধ্যে আসবে। তাদের গ্র্যাজুয়াল রিলিজ করার যে ব্যাপারটা আছে, তাদের যখন তারা কোনো একটা লার্নিং জার্নিতে আছে তখন একটা রেসপন্সিবিলিটি বাড়ানোর দরকার, একটা রেসপন্সিবিলিটি তার গ্র্যাজুয়ালি বেড়ে যাওয়ারই কথা। আইটিএমে সেই জিনিসটাকে প্রচুরভাবে ফোকাস করা হয়। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই যে আচ্ছা ঠিক আছে, এতগুলো তো বেনিফিট আমরা দেখলাম, কিন্তু তাহলে এইটা একটা হিউজলিভাবে ইমপ্লিমেন্ট কেন করা হচ্ছে না? কী কী ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস আছে সেই জিনিসটা একটু আমরা যদি দেখি। প্রথমেই যেটা চলে আসে টাইমের কথাটা, সময়ের কথা চলে আসে। টাইমটা কিন্তু এখানে প্রচুর কনজিউম হয় এবং টাইমটা কনস্ট্যান্ট হয়। আমরা যদি নিজের একটা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ রাখি যে কিছুর ওপরে, তাহলে ওটার চ্যালেঞ্জ একটা এসে যেতে পারে যে বেশি সময় লেগে যেতে পারে। সেখানে কোয়ালিটিতে ফোকাস করতে গিয়ে আমরা সব টপিক কভার নাও করতে পারি, হয়তো কিছু টপিক ছেড়েও যেতে পারে, কিছু অ্যাসপেক্ট ছেড়েও যেতে পারে। এটা ছিল প্রথম প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে লিমিটেশন অফ রিসোর্স এখনও সেইভাবে ডেভেলপড হয়নি পুরোপুরিভাবে। প্রতি স্টুডেন্টের আলাদা একটা সেট আপ থাকা, আলাদা একটা অবজারভেশন বোর্ড থাকা, একটা অবজারভেশন মডিউল থাকা, সেই জিনিসগুলো পুরোপুরিভাবে আমরা এখনও দিয়ে উঠতে পারিনি। এটা একটা প্রবলেম হতে পারে। স্টুডেন্টদের রেডিলিনেস কম হয়ে যেতে পারে এক্ষেত্রে, তারা সব সময় তৈরি নাও থাকতে পারে ওই সায়েন্টিফিক বিহেভিয়ারে পার্টিসিপেট করার জন্য। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট মেথডসে আমরা যদি বলি, তাদের অ্যাসেসমেন্ট নিজেদের তো হয়, টিচাররাও সেখানে একটা হিউজ রোল প্লে করেন যে তাদের অ্যাসেসমেন্টটা ঠিকঠাক হচ্ছে আবার হচ্ছে না সেই জিনিসটা। আচ্ছা, তারপরে একদম শেষ স্লাইডে যদি যাই, তাহলে আমরা যদি বলি যে আইটিএম কেন দরকারি, এই আইটিএম আমরা এখন কেন পড়বো বা আইটিএম পদ্ধতি কেন আমরা অনুসরণ করব, সেটা যদি ভাবি, আমরা এখন 21st সেঞ্চুরিতে থাকি। আমাদের সায়েন্টিফিক লিটারেসির কথা আমরা ভাবি যে সায়েন্টিফিক অ্যাটিটিউড তৈরি হচ্ছে কিনা। আমরা ফিউচারে দেখছি এআই আসছে, এত টেকনোলজির ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জিনিসটা ফিউচারের জন্য কতটা দরকার আবার দরকার না, যদি কিছু একটা অ্যাকসেপ্ট হচ্ছে সেটা আমাদের কতটা পরিমাণে ইউজ করা উচিত না, সেটা যদি প্রতি স্টুডেন্টের মনে একটা ইনভেস্টিগেশন আসতে পারে যে জিনিসটা ঠিক কি ভুল, তাহলে আমরা দেখব যে আমরা যেটা বলে যে এভরিথিং ইন অ্যাক্সেস ইজ পয়জন, সেই জিনিসটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা দেখতে পাবো যে কোনো একটা জিনিসের ইউজ বা ডিসইউজ একটা পরিমাপে হচ্ছে, একটা জিনিসের ওপর হচ্ছে, এবং এই জিনিসটা প্রচুর ভালো আউটকাম দিতে পারে আমাদের ফিউচারের ক্ষেত্রে, ফিউচার টেকনোলজির ক্ষেত্রে। এটাই ছিল ইনকোয়ারি বেসড ট্রেনিং মডিউল, যেটা সায়েন্স টিচিংয়ে আমাদেরকে কীভাবে হেল্প করে। থ্যাংক ইউ।